হিন্দু বাড়ি ঘরে এখনো লুটপাট, অগ্নিসংযোগ চলছে, এখনো চাঁদাবাজি চলছে, এখনো চাকরির ছুটি চলছে। আপনার এই রংপুরে গত এক সপ্তাহের মধ্যেও চাকরির ছুটি হয়েছে প্রশাসনের উপস্থিতিতেই। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, এই অবস্থা অপরিবর্তিতভাবে চলতে আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই উগ্রবাদী গোষ্ঠীর মধ্যে সঙ্গে সরকারের একটি অংশ, রাজনৈতিক একটি অংশ এবং এই উগ্রবাদী গোষ্ঠী সম্মিলিতভাবে এই বাংলাদেশ থেকে সনাতনী সংখ্যালঘু জনগোষ্ঠীকে উচ্ছেদ করার প্রচেষ্টা চালাচ্ছে। এই যে লোকটির বক্তব্য বা ভাষণ যেটা তোমরা শুনলেন, সেই লোকটি হচ্ছে গিয়ে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তিনি বাংলাদেশের ইসকনের হেড বলা চলে, অন্যতম সংগঠক, আর হচ্ছে কি পুন্ডারিক ধামের অধ্যক্ষ। তো তিনি কেন এরকম বক্তব্য রাখলেন যেগুলো তোমরা শুনতে পেলে, এটার পিছনে একটা কারণ আছে। আর সেই কারণটা জানার জন্য তোমাদের কিছু ভিডিও দেখতে হবে। শুধু এই যে ভিডিও, এই কিছু স্লোগান এরকমই না, এর সঙ্গে সঙ্গে সাইডে তোমরা দেখতে পাচ্ছ ভিডিও যেখানে হচ্ছে হিন্দু দেবদেবীদের মূর্তি ভেঙে দেওয়া হয়েছে। মানে আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে বাংলাদেশে হিন্দুদের প্রতি চরম অত্যাচার করা হচ্ছে, যেটা কোনোভাবেই কাম্য না। এই হিন্দুরাই যারা কিন্তু বাংলাদেশকে স্বাধীন করেছিল 1971 সালে, এই ভারতবর্ষের হিন্দুরাই কিন্তু বাংলাদেশ থেকে পাকিস্তানকে তাড়িয়ে বাংলাদেশকে স্বাধীন একটা দেশ হিসাবে গড়ে তুলেছিল। আর এখন যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মানুষরা কিন্তু হিন্দুদের সঙ্গে একদম কাজটা ঠিক করছে না। আর বাংলাদেশে হিন্দুদের ওপর এই ধরনের অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছিল সোমবার দিন। তিনি ঢাকা থেকে চট্টগ্রাম আসছিলেন, তখন শাহজালাল এয়ারপোর্ট থেকে কিছু লোক নাকি তাকে গোয়েন্দার নাম করে তাকে ধরে নিয়ে গিয়েছিলেন। তারপরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার সাথে মানে চিন্ময় কৃষ্ণ দাসের সঙ্গে যারা ছিলেন তারা সেই ধরে নিয়ে যাওয়ার ছবিটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে দেওয়ার ফলে বাংলাদেশ সরকারকে সেটা স্বীকার করতে হয় যে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো শেষ পর্যন্ত সবার সামনে চলে আসে ব্যাপারটা। আর এই ব্যাপারটা নিয়ে সারা দেশে খুব নিন্দা ওঠে ইউনিশ সরকার, মানে বাংলাদেশের যে এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারের বিরুদ্ধে। কারণ এটা একদমই না একটা সাধু টাইপের লোক যে নিরস্ত্রভাবে একটা প্রতিবাদ করছে। কেন প্রতিবাদ করছে? তার ধর্মের লোকদের জাতাভাবে অপমান করা হচ্ছে বা জাতাভাবে অত্যাচার করা হচ্ছে বলা চলে বাংলাদেশে, যেটা একদমভাবেই কাম্য নয়। আর এই যে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়েছে সেই প্রসঙ্গে অনেকে অনেক কিছু বলেছে। তার মধ্যে থেকে শ্রী শ্রী রবি শঙ্কর বলে যে একজন আছে, তিনি কি বলেছেন সেটা আগে শুনে নাও তোমরা। It is unbecoming of a prime minister of a neighboring country to arrest a spiritual leader. He is not taking weapons, he is not taking guns, he is caring for his people. He is just standing up for the rights and want government to hear the atrocities that is being happening on the minorities there. And arresting a religious priest is not going to do any good to them or to the people or to the country or even the image of Bangladesh. We expect much more from Professor Muhammad Yunus, who has got Nobel Peace Prize for bringing peace and security to people. And that's why he has been put there as a prime minister. We will not expect him to take such action which would further create more tension between the communities and fear. So we request the government of Bangladesh to please take care of their minorities, control the radical elements that ransacking your own country and its image. Bangladesh has been known as a very liberal and progressive country. You want to take the country. আর এই প্রসঙ্গে আমাদের রাজ্যের যে তৃণমূলের সহসভাপতি অভিষেক ব্যানার্জি তিনিও কিছু বলেছেন, সেটাও তোমরা দেখে নাও। বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়। এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে
একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। তো সোমবার দিন গ্রেপ্তার করা হয়েছিল চিন্ময় কৃষ্ণ দাসকে, আর কাল মানে হচ্ছে মঙ্গলবার তাকে আদালত চত্বরে নিয়ে আসা হয়, আদালতে পেশ করা হয়, তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলো বলা হয় আর এরপরে এর জামিনের জন্য আবেদন করা হয়, কিন্তু তার জামিন খারিজ করে দেওয়া হয়, মানে নাকচ করে দেওয়া হয় এবং তাকে পুলিশের জেল হেফাজতে দিয়ে দেওয়া হয়। আর সেই জন্যই আদালত চত্বরে তার মানে হিন্দু যারা আছে তারা একটা বিক্ষোভ দেখায়। সেই বিক্ষোভটা অনেকক্ষণ ধরে চলে। চিন্ময় কৃষ্ণ দাস যে প্রিজন ভ্যানের মধ্যে ছিল সেই প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ চলে, আর সেখানে স্লোগান ওঠে যে চেয়েছিলাম অধিকার, পেয়ে গেলাম কারাগার, এরকম টাইপের স্লোগান চলে। আর প্রিজন ভ্যান থেকে এই চিন্ময় কৃষ্ণ দাস বলেন যে তিনি বা তার যারা সাথে আছে তারা কিন্তু রাষ্ট্র বা সরকারের বিরুদ্ধে নয়, তাদের একটা 8 দফার দাবি আছে, সেই দাবিটা যতক্ষণ না মানা হচ্ছে তাদের এই আন্দোলন চলতে থাকবে। এই বিক্ষোভটা নাকি 3 ঘন্টা ধরে চলছিল, তারপরে পুলিশ লাঠি চার্জ শুরু করে। আর সেই লাঠি চার্জের ভিডিও তোমরা দেখতে পাচ্ছ কিভাবে লাঠি চার্জ হয়েছে। আর এই সংঘর্ষ যখন চলছিল তখন একজন সরকারি উকিল ছিলেন, তিনি মারা গেছেন, একজন সেখানকারই একজন উকিল, আর তার সঙ্গে বলা হয়েছে যে 20 জন আরো উকিল ছিল, তারা আহত হয়েছেন। আর তার সাথে সাথে শোনা গিয়েছে যে ঢাকা চট্টগ্রামেও অনেক হিন্দুদের ওপর অত্যাচার হয়েছে বা হামলার খবর এসেছে। তো বাংলাদেশে একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল 5ই আগস্ট থেকে, যেটা কিনা শেখ হাসিনার সরকারের অবসান ঘটায়। তারপরে অন্তর্বর্তীকালীন সরকার আসে, তবে অন্তর্বর্তীকালীন সরকারের যে হেড মোহাম্মদ ইউনুস তিনি বরাবর বলে এসেছিলেন যে বাংলাদেশে হিন্দুরা খুব ভালো আছে, খুব সুরক্ষিত আছে, কিন্তু এখন যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেখা যাচ্ছে একদমই ভালো নেই। হিন্দুদের ওপর যত রকমের অপমান হচ্ছে, আর এটা একদমই সহ্য করার না। তো বাংলাদেশ সরকারকে ভারত সরকার কিন্তু অনেকভাবে সচেতন করে দিচ্ছে, কিন্তু এরপরে যদি ভারত সরকার কোনো রকমভাবে কোনো স্টেপ নিয়ে ফেলে তখন কিন্তু জিনিসটা খুব খারাপ হবে। অলরেডি ভারত সরকারের পক্ষ থেকে ভারতের থেকে পশ্চিমবঙ্গ হয়ে যে জিনিসগুলো বাংলাদেশে যায় সেই জিনিসগুলো কিন্তু বন্ধ রাখার ব্যাপারে একটা জিনিস চলছে। ইভেন বিজেপির পক্ষ থেকেও স্বরাষ্ট্রমন্ত্রক মানে হচ্ছে অমিত শাহকেও এই ব্যাপারে অনেক কিছু বলা হচ্ছে যাতে এই জিনিসগুলো বন্ধ করে দেওয়া হয়। শ্রমিক ভট্টাচার্য যে আছেন আমাদের রাজ্যের যে সাংসদের একজন মন্ত্রী, তিনি এই ব্যাপারটা নিয়ে অমিত শাহের সাথে কথা বলেছেন। তো এখন দেখার যে কি তৈরি হয় পরিস্থিতি, কারণ বাংলাদেশের পরিস্থিতি একদমই ঠিক না। এই জিনিসটা ওরা কেন করছে বুঝতে পারছি না, কারণ একটা প্রতিবেশী দেশ, আমরা মিলেমিশে থাকবো, ধর্ম আলাদা তো কি হচ্ছে, মানুষ তো আমরা সবাই আলটিমেটলি। ধর্ম নয় এক একজনের এক এক রকম ধর্ম, কিন্তু ভগবান সেইতে একজনকেই অনেকগুলো নাম দিয়ে দেওয়া হয়। তারপরেও যে কেন এই জিনিসগুলো হয় আমরা বুঝতে পারি না। জিনিসটা খুবই খারাপ হচ্ছে। আশা করব যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটা মিটে যায়। আর এখনো পর্যন্ত শেষ যে খবরটা পাওয়া গেছে সেটাতে বলা হয়েছে যে ইসকনকে নাকি বাংলাদেশ থেকে ব্যান করে দেওয়ার জন্য বাংলাদেশ গভর্নমেন্ট হাইকোর্টে একটা সুপারিশ জারি করেছে, মানে মামলা একটা দায়ের করা হয়েছে। তো সেই মামলাটারই আজকে মানে হচ্ছে বুধবার দিন শুনানি ছিল আদালতের, যে সেই আদালতে জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে ইসকন এবং বাংলাদেশের প্রতিষ্ঠা সম্পর্কে জানতে চান। আর এই প্রশ্নের উত্তরেই আসাদুজ্জামান মন্তব্য করেন যে এই যে ইসকন যে প্রতিষ্ঠানটা কোনো রাজনৈতিক কোনো দল নয়, এটা একটা মৌলবাদী সংগঠন। তো আগামী বৃহস্পতিবারের মধ্যে ইসকনের নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার জন্য নির্দেশ দিয়েছে আদালত। পাশাপাশি বাংলাদেশের সার্বিক আইন শৃঙ্খলা যাতে কোনোভাবেই অবনতি না হয় সেদিকেও লক্ষ্য রাখার জন্য বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলা হয়েছে বাংলাদেশের কোর্টের পক্ষ থেকে। তো আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরে আরেকটা কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।